অর্থ পাচারে অভিযুক্ত শতাধিক ব্যক্তির তথ্য চেয়ে 50 দেশে দুদকের চিঠি, মিলেছে বেশ কজনের তথ্য। মেজর সিনহা হত্যার পর কক্সবাজার পুলিশে ব্যাপক পরিবর্তন হলেও আইন শৃঙ্খলার উন্নতি হয়নি, ঘটেছে একের পর এক হত্যাকাণ্ড। ভূরাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ঢাকা, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নেও থাকছে পাশেই। সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তার বিপুল টাকা আত্মসাৎ, সংঘবদ্ধ চক্রের সাথে আছে কিছু সরকারি কর্মকর্তাও। ভুয়া অডিট রিপোর্ট, কর ফাঁকি দেয়া 1,60,000 কোম্পানি শনাক্ত, নভেম্বর থেকে ব্যবস্থা নেবে এনবিআর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, জানিয়ে দেব পুরো খবর। কক্সবাজারে মেজর সিনহা হত্যার পর পুলিশে ব্যাপক পরিবর্তন এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। একের পর এক ঘটেছে হত্যাকাণ্ড, থেমে নেই চুরি ছিনতাইও। এদিকে জেলার সব পুলিশ সদস্য পরিবর্তন হয়, নতুনদের পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগছে। তাই পুলিশকে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন স্থানীয়রা। কক্সবাজারের ঈদগড়ে সম্প্রতি খুন হয়েছে আঞ্চলিক গানের শিল্পী জনি দে। চট্টগ্রামের পটিয়া থেকে অনুষ্ঠান করে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ঘটনাস্থলেই। জনির মৃত্যুর পর সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। শুধু জনি হত্যা নয়, কক্সবাজারে আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে এরই মধ্যে। রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষে খুন হয়েছেন 9 জন। এছাড়া বিভিন্ন স্থানে ঘটেছে খুনের ঘটনা। এর বেশিরভাগই রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি গেল 2 মাসে ঘটেছে 50টিরও মতো চুরি ছিনতাইয়ের ঘটনা। কোনো একটা নির্জন জায়গায় হয়তো কোনো ঘটনা ঘটছে, তারা যেহেতু চেনে না, সো আমরা তাৎক্ষণিকভাবে তাদের হেল্পটা পাচ্ছি না। বিশেষ করে ছিনতাইয়ের ঘটনাটা অধিক হারে বেড়ে গেছে, যেটা আসলে প্রশাসনের কোনো ভূমিকা এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি না। সিনহা হত্যার পর কক্সবাজারে আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে পুলিশের সব সদস্যই এই এলাকায় নতুন হওয়ায় নানা কাজে ব্যাগ পেতে হচ্ছে তাদের। তাই পুলিশকে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা। যখন জনগণের সাথে পুলিশের দূরত্ব বেড়ে যায়, তখন তারা সঠিক তথ্য পাবে না এবং কক্সবাজার আইনশৃঙ্খলা আরও অবনতি হবে। আমরা মনে করি পুলিশ জনগণের এবং পুলিশ ও জনগণের মধ্যে তাদের আরও বেশি করে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া দরকার। কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও পুলিশ তা মোকাবেলায় প্রস্তুত বলে জানান ডিআইজি। কক্সবাজারের জন্য অনেক চ্যালেঞ্জ, বললাম না, এখানকার কমিউনিকেশন একটা চ্যালেঞ্জ। আমরা কক্সবাজার শহর একরকম, আবার উখি আর একরকম, টেকনাফ আর একরকম, ভিতরে পাহাড় জঙ্গল, নানা রকমের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কাজ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অলরেডি। মেজর সিনহা হত্যার পর থেকে পুলিশ কোনো মাদক মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো টেকনাফ এলাকায় প্রকাশ্যে অনেক মাদক চোরাকারবারি ঘোরাফেরা করছে বলেও অভিযোগ রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে কক্সবাজারে আসলে অপরাধমূলক কর্মকাণ্ড থেমে নেই। সেক্ষেত্রে নতুন পুলিশ সদস্যদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এটি মোকাবেলা করা। সেটিতে তারা কতটুকু প্রস্তুত এবং কি কি কার্যকর পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়েছে? হ্যাঁ, আমার প্রতিবেদন মূলত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তিনি নিজেই বলেছেন তারা চ্যালেঞ্জ সেটি মোকাবেলার জন্য প্রস্তুত। তবে বাস্তব যেটি হচ্ছে, যেহেতু মেজর সিনহা নিহত হওয়ার 2 মাস পরেই কক্সবাজারের পুরো সেটআপ সেটি পরিবর্তন করা হয়েছে। আসলে নতুন একটি পরিবেশে তারা কাজ করতে গিয়ে আসলে খুব বেশি হিমশিম খাচ্ছে। আপনি জানেন মূলত কক্সবাজারের যে 8টি উপজেলা আছে, 8টি উপজেলায় কিন্তু কাজ করা খুবই চ্যালেঞ্জ। তার মধ্যে 2টি হচ্ছে
দ্বীপ উপজেলা এবং মূলত উখিয়া এবং টেকনাফের প্রায় 11 লক্ষ চেয়ে বেশি রোহিঙ্গা আছে। রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। আপনারা জানেন গত এই যে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যে আমরা দেখেছি সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 9 জন খুন হয়েছে। তো আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। যেহেতু আমি কথা বলেছি এখানকার পুলিশ সুপারের সাথে, তিনি বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন, যেহেতু নতুন পরিবেশে তারা নতুন সেটআপ নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আসলে মূলত এখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলছেন পুলিশ যদি ঠিক মতো কাজ করতে হয় তাহলে জনগণের সাথে যে সম্পৃক্ততা সেটি আরো বেশি বাড়ানো উচিত বলে তারা মনে করছেন। এখানে চট্টগ্রামে যে ডিআইজি একটি কথা বলেছেন কমিউনিটি পুলিশ থাকার কোনো দরকার নেই, এরকমই একটি তিনি মন্তব্য করেছেন। তবে স্থানীয়রা বলছেন কমিউনিটি পুলিশের দরকার আছে, যেহেতু যে আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে সবচেয়ে বেশি যে ভূমিকা অর্থাৎ পরামর্শ কিংবা সঠিক দিক নির্দেশনা দিতে পারে এখানকার যে গ্রামীণ পুলিশ কমিউনিটি পুলিশ রয়েছেন তারা, তো তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা দরকার বলে তারা মনে করছেন। তবে সবশেষ যেটি বলতে হয় তাহলে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 2 মাসে বেশ অবনতি হয়েছে। এখানে খুন হচ্ছে, সম্প্রতি ঈদগড়ে একটি খুন হয়েছেন, একজন শিশু শিল্পী সেখানে নিহত হয়েছেন, সেটির ঘটনায় কিন্তু এখনো উদ্ঘাটন করতে পারেনি। সবশেষে যেটি বলতে হয় আসলে এই যে পুলিশের গত 2 মাসে আমরা দেখিনি কোনো মাদকের মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে, বরঞ্চ টেকনাফ কেন্দ্রিক যে সকল ইয়াবা চোরা কারবারি রয়েছে তারা প্রকাশ্যে ঘুরছে বলে আমাদের কাছে অনেকে অভিযোগ করছেন। তৌফিকুল ইসলাম সাথেই থাকবেন, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই বিস্তারিত জানতে ফিরবো আপনার কাছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত মামলার রায়ের পুনর্মূল্যায়ন করছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে সন্তুষ্ট জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় স্টিফেন আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। 3 দিনের সফরে ঢাকায় আছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুদেশের প্রতিনিধিরা। এ সময় মার্কিন উপমন্ত্রী জানান, ভৌগোলিক অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা। দিল্লির চোখে দেখে না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি এবং সবাই জানে যে উই হ্যাভ ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস। আমাদের পজিশনটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট, আমরা আমাদের দেশের স্বার্থে যা যা করার তাই করি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি রোডম্যাপ ঠিক করা হচ্ছে। ইন্দো প্যাসিফিক বিজনেস ফোরামে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আমরা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করব। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ তৈরিতে সোচ্চার রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অঞ্চলের দেশগুলোকে আরও বেশি সোচ্চার হতে হবে। সব দেশকেই এ সমস্যা সমাধানে একসাথে কাজ করতে হবে। অবশ্যই এটা একা বাংলাদেশের সমস্যা নয়। যে উদারতা বাংলাদেশ দেখিয়েছে সেটা অনন্য। সমস্যাটি সারা বিশ্বের অগ্রাধিকার হওয়া উচিত। তাই এই অঞ্চলের প্রতিটি দেশকে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন, ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে। গুড নিউজ ইজ যে এটা আবার রিভিউ করছে, আমরা আশাবাদী। এটি একটি আইনি বিষয় আর এটা পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আমি বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে উপলব্ধি করতে পেরেছি 75-এর নৃশংসতা। বিষয়টির সাথে এদেশে মানুষের অনুভূতি জড়িয়ে আছে, সেটি আমি লক্ষ্য করেছি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশের নতুন কনসুলেট কার্যালয় স্থাপনের বিষয়ে সম্মত হয় ঢাকা ওয়াশিংটন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ রোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মিলন মেলা। 6 মাসের প্রশিক্ষণ শেষে দক্ষতা স্বীকৃতির সনদপত্র নেয়ার পালা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী কর্মকর্তাদের তুলে দেয়া হয় সনদপত্র। করোনা পরিস্থিতিতেও অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে বুনিয়াদী কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানান সরকার প্রধান। এ সময় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই জনগণের সেবা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, কোড আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনা দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক। ৭৫ পরবর্তী ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসনে বিএনপির ভূমিকায় আক্ষেপ করে শেখ হাসিনা সতর্ক করেন, বিচারহীনতা সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে। যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, যারা হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, যারা এদেশে গণহত্যা চালিয়েছিল, নারী ধর্ষণ করেছিল, লুটপাট করেছিল, বাঙালি জাতি হিসেবে যেন অস্তিত্ব না থাকে, সেইভাবেই যারা এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিল, মূলত তারাই ক্ষমতায় এসেছিল। এ সময় ধর্ষণকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ধর্ষণ বিষয়ক সংবাদ প্রচারে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে কাজী এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। আপনাদের সবাইকে তরুণ কর্মকর্তাদের সামনে শতবর্ষের স্বপ্ন তুলে ধরে তা বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্য বিধি মেনে চলবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন শতাধিক ব্যক্তির তথ্য চেয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ 50টি দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে বেশ কয়েকজনের তথ্য হাতেও পেয়েছে দুদক, কিন্তু তদন্ত ও MLAR এর চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তির নাম প্রকাশ করছে না সংস্থাটি। অস্ট্রেলিয়া ও কানাডায় অন্তত 40 কোটি টাকা পাচার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেবরক্ষণ কর্মকর্তা আফজাল ও তার স্ত্রী রুবিনা। এরই মধ্যে তাদের কয়েকটি বাড়ি জব্দের জন্য সেদেশের সরকারের সহায়তা চেয়েছে দুদক। দুদেশের মধ্যে চুক্তির মাধ্যমে এসব তথ্য পেয়েছে দুদক। শুধু আফজাল নয়, ক্যাসিনো কাণ্ডে জড়িত যুবলীগ নেতা সম্রাট, কাজী আনিস, সেলিম প্রধান সহ অন্তত 100 জনের আর্থিক লেনদেনের তথ্য খুঁজছে দুদক। সিঙ্গাপুরে সেলিম প্রধানের 9টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। আরও যাদের তথ্য পাওয়া গেছে সেটি প্রকাশ করবে না দুদক। অর্থ দেশে ফেরত আনার জন্য এই MLAR পাঠানো হয়ে থাকে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন থেকে প্রায় 50টি MLAR বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এবং আমরা 22টা দেশ থেকে ইতিমধ্যে জবাব পেয়েছি। দুদকের কাছ থেকেও তথ্য চেয়েছে বিভিন্ন দেশ, যাদের অনেকের কাছ থেকে সহায়তা নিয়েছে সংস্থাটি। বিদেশিরাও আমাদের কাছে MLAR পাঠায়, যেহেতু এটি আন্তর্জাতিক একটি চুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ যারা আনকাকের সদস্য হয়েছে তারা এই মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য আদান প্রদান করে থাকে। দুদক বলছে MLAR এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও অর্থ সম্পদ জব্দের রীতি চালু হয়, বিদেশে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না দুর্নীতিবাজদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের হুমকি ও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের হয়। গত 2টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীকে হারিয়ে আলোচনায় আসেন তিনি। নিক্সন চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ছোট ভাই।
নির্বাচনের সময় সরকারি কর্মকর্তাদের হুমকি ধমকি ও গালাগালির অভিযোগে সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বুধবার মামলার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। চরভদ্রাসন উপজেলা নির্বাচনে এমপি নিক্সন চৌধুরীর ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের হুমকির ফোনালাপ ভাইরাল হয়। তার বিচার দাবি করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। অবশেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় মামলাটি করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এমপি মহোদয়ের বিরুদ্ধে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতে আমি একটা এজাহার দাখিল করেছি ইলেকশন কমিশনের আদেশ অনুযায়ী। এটা পরবর্তীতে কোন আইনে পড়বে বা কী হবে সেটা ওই এজাহার দেখেই সেটা দাখিল করবেন। এজাহারটা আমার লেখা না, এজাহারটা ইলেকশন কমিশনের লেখা এবং ওইটা শুধুমাত্র আমি এজাহারে স্বাক্ষর করেছি এবং মামলা দাখিল। মামলার এজাহারে অভিযোগ করা হয় চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে এমপি নিক্সন চৌধুরী ফরিদপুর জেলা প্রশাসককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটকে গালিগালাজ করে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন। ওনারা এজাহার দিয়েছেন, আমি এখন মামলা রেকর্ড করব এবং তদন্তকারী কর্মকর্তা যে হবে সেই মামলা আইন অনুযায়ী মামলা তদন্ত করবেন। এদিকে নিক্সনের বিরুদ্ধে মামলার পর বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন করেছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থকরা। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবার কোনো এমপির বিরুদ্ধে মামলা করল নির্বাচন কমিশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে। এখনো খোঁজ নেই সিলেটের বরখাস্ত এসআই আকবরের। দ্বিতীয় ময়না তদন্তের পর রায়হানের মরদেহ দাফন। নুরুল হক নূর ও রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। তবে নতুন কমিটিতে যাদের নাম এসেছে তারা সংগঠনের কেউ নয় বলে দাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসে পুরাতন কমিটির সদস্যদের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা, নারী কেলেঙ্কারি ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ আনে ছাত্র অধিকার পরিষদের একাংশ। পরে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেলকে আহ্বায়ক করে ঘোষণা করা হয় 22 সদস্যের নতুন কমিটি। এতে নাম নেই নুরুল হক নূর ও রাশেদ খানের। মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার প্রতিবাদে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম। তবে আগের কমিটির নেতাকর্মীদের দাবি, শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সুহেলকে। তাদের এই কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রাশেদ খান। তারা সংবাদ সম্মেলন করে আমাদেরকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে, এটি আসলে হাস্যকর। আমাদের সাংগঠনিক কার্যক্রমে আসলে সমস্যা সৃষ্টি হওয়ার কিছু দেখছি না, কারণ সে আগে থেকে বহিষ্কৃত, তাকে ছাড়াই সংগঠন চলছে এবং এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে ছড়িয়ে পড়েছে। সুতরাং এই ধরনের ষড়যন্ত্র করে আমাদেরকে থামানো যাবে না। পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর সহ 6 নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর পরপরই সেই শিক্ষার্থীর পক্ষে অবস্থান নেন সুহেল সহ সংগঠনটির বেশ কিছু নেতাকর্মী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5608 জনে। বৃহস্পতিবার দুপুরের আগের 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 1600 জনের। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো 3,84,559 জন করোনা রোগী। বৃহস্পতিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন 14,104 নমুনা পরীক্ষায় 1600 জনের করোনা শনাক্ত হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 11.34%। মোট সুস্থ হয়েছেন 2,99,229 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার 1.46%। এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সিলেটের বরখাস্ত এসআই আকবর হোসেনকে। এমনকি তার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাড়িতেও নেই সে। পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আকবরের এলাকাবাসীও তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।
আশুগঞ্জের বাগৈর গ্রামের জাফর আলী ভুইয়ার বড় ছেলে আকবর 2006 সালে কনস্টেবল হিসেবে পুলিশে ঢোকেন। 2014 সালে এসআই পদে নিয়োগ পান। জানা গেছে, পালিয়ে যাওয়ার আগে 11 অক্টোবর পরিবারের সাথে কথা বলেন আকবর। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এখন সমালোচনা হচ্ছে গ্রামেও। এই বাড়িটিও আকবরের অবৈধ আয়ে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ অনেকের, যদিও প্রত্যাখ্যান করেছে পরিবার। সবাই সম্মিলিতভাবে আমাদের সর্বস্ব সঞ্চয়ের টাকা দিয়ে আমরা আস্তে আস্তে তিল করে এটা 5 বছর আগে আমরা বেসমেন্ট করছি। তার পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে আমরা কাজটা অনেক সময় নিয়ে শেষ করছি। এলাকাবাসী বলছেন, আকবরের কারণে এলাকার মান ক্ষুণ্ণ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন একই কথা। সরকার তো বিভিন্ন সংস্থা আছে, দুদক আছে, সরকার সংস্থা, তো দুদক যাচাই করুক তার কি কি সম্পত্তি আছে, তার নামে কত ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তখনই তো বেরিয়ে আসবে। আমরা আশুগঞ্জবাসী লজ্জিত। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা। সুস্থ তদন্ত সাপেক্ষ এটা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। 10 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনার পরপরই আকবরকে সাময়িক বরখাস্ত করার পর পালিয়ে যায় সে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তদন্তের স্বার্থে দ্বিতীয় দফা ময়না তদন্তের পর দাফন করা হয়েছে সিলেটে নিহত রায়হান আহমেদের মরদেহ। এর আগে পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে দাবি করে মামলা করেন তার স্বজনেরা। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে পিবিআই এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? নিহত রায়হানের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট কবে হাতে পাওয়া যাবে, কি বলছে পুলিশ? নিহত রায়হানের প্রথম মরদেহর ময়নাতদন্ত সম্পন্ন হয় গত 11 তারিখ এবং সেখানটায় আসলে প্রাথমিকভাবে যে ফলাফল দেয়া হয়েছে, আমাদের সাথে কথা হয়েছিল গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের যিনি প্রধান রয়েছেন, তিনি জানিয়েছেন যে প্রাথমিক অর্থাৎ প্রথম প্রতিবেদন অনুযায়ী তার শরীরে অতিরিক্ত আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে এবং সেই প্রতিবেদনটি কিন্তু গতকাল সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই মামলাটি যখন দায়ের করেন নিহতের স্ত্রী, তারপরে অধিকতর তদন্তের স্বার্থে পিবিআই এবং মামলার পূর্বতন তদন্তকারী কর্মকর্তা আদালতে পুনর্বার ময়নাতদন্তের আবেদন করলে আদালত পুনর্বার ময়নাতদন্তের নির্দেশ দেন এবং গতকাল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহ 3 সদস্যের একটি চিকিৎসক বোর্ড এই ময়নাতদন্ত সম্পন্ন করে। তবে এইবার অধিকতর তদন্তের স্বার্থে কেমিক্যাল অটোপসি ভাবে ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং সেজন্য সেই নমুনাগুলো সংগ্রহ করে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সাধারণত এই ধরনের প্রতিবেদন বা ফলাফল আসতে 15 থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন আমাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের যিনি ডাক্তার রয়েছেন তিনি। মাধব, আরেকটি বিষয় যে এসআই আকবরের বিষয়ে পুলিশ আসলে কি বলছে, তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তাকে খুঁজে বের করার জন্য? নগরীর কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজে কি তার কোনো অবস্থান শনাক্ত করা গেছে? গত সোমবার যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় 7 জনের বিরুদ্ধে ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে, তারপর থেকেই লাপাত্তা। এই বিষয়টি প্রথম একদিন আমাদের কাছে মুখ খোলেননি এসএমপি পুলিশের কর্তা ব্যক্তিরা, কিন্তু পরবর্তীতে গত মঙ্গলবার এসএমপি কমিশনার স্বীকার করেন যে সে নিখোঁজ হয়েছে। তারপরে কিন্তু কমিশনার কোনো ধরনের গণমাধ্যমে বক্তব্য প্রদান করেনি। গতকাল রাত্রি তিনি রায়হানের বাসায় গিয়েছিলেন এবং সেখানটায় গণমাধ্যমকে তিনি বলেছেন যে রায়হানকে গ্রেফতারে সব ধরনের প্রক্রিয়া চলছে এবং ঢাকার যিনি পিবিআই প্রধান রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে রায়হানকে আটকের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আমাদেরকে জেলা পুলিশ যেটি জানিয়েছে, রায়হান যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সিলেটের সীমান্ত দুঃখিত আকবর যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে এবং সেখানটা ইমিগ্রেশন পুলিশদেরকেও আকবরের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে যাতে করে সে সীমান্তের বাইরে যেতে না পারে। তবে এখন পর্যন্ত আমরা ফলপ্রসূ কোনো ফলাফল দেখতে পাইনি। আজকে কয়েকদিন হয়ে গেল সে পলাতক অবস্থায় রয়েছে, তাও কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কিন্তু প্রশ্ন তুলেছে সিলেটের সচেতন মহল। সহকর্মী মাধব কর্মকার সিলেট থেকে জানাচ্ছিলেন বিস্তারিত।
টাঙ্গাইলের ভুয়াপুরে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। আসামিদের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ প্রমাণ হয় 5 আসামিকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। মামলার এজাহারে বলা হয় 2012 সালে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর সঙ্গে পরিচয় হয় মধুপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের সাগর চন্দ্র শীলের। একই বছর 15 জানুয়ারি মাদ্রাসা যাওয়ার পথে সাগর কৌশলে ওই শিক্ষার্থীকে মধুপুরে বন্ধু রাজনের বাড়িতে নিয়ে যায়। পরে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হলে রাজনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে সাগর। পরদিন 17 জানুয়ারি সাগর, রাজন সহ আরও 3 বন্ধু সঞ্জিত, গোপীচন্দ্র ও সুজন ধর্ষণ করে ওই নারীকে। ঘটনার পরদিন স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে স্বজনরা এবং ভুয়াপুর থানায় মামলা করে। পরে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সুজন। এছাড়া ভিকটিমের ফরেনসিক পরীক্ষাতেও ধর্ষণের আলামত পাওয়া যায়। একজন আসামি বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে 164-এ ঘটনার বর্ণনা দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলার বাদী, নিজেই ভিকটিম, পাবলিক সাক্ষী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং আয়সহ 10 জন সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপিত করেছি। সঞ্জিত ও গোপীচন্দ্র রায়ের সময় আদালতে উপস্থিত ছিল। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলছেন তারা ন্যায় বিচার পাননি। আরজি যেভাবে লেখা হয়েছে আরজির বিষয়টা ওইভাবে না, প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো দর্শনের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই, আর একজন কোনো দর্শন করে নাই, এই ধরনের ডাইরেক্ট বলা আছে। 8 বছর পর আলোচিত এই মামলার রায় নিয়ে দিনভর আলোচনা ছিল পুরো জেলা শহরে। মামলার রায় নিয়ে ভুয়া অডিট রিপোর্ট দাখিল সহ নানা উপায়ে কর ফাঁকি দেয়া 1,60,000 কোম্পানিকে শনাক্ত করেছে এনবিআর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে নভেম্বর থেকেই। অনিয়মে জড়িত বেশ কিছু কোম্পানি ও পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। কর ফাঁকি দেয়া কোম্পানি শনাক্তে 28 আগস্ট টাস্কফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর গোয়েন্দা সংস্থা সিআইসি। তাদের এ কাজে সহযোগিতা নিতে বলা হয় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক RJSC ও হিসাববিদদের সংগঠন ICAB-র। এরই মধ্যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গোয়েন্দারা জানতে পেরেছেন 1,77,000 নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির ETIN আছে মাত্র 78,000-এর। এর মধ্যে 2018-19 অর্থ বছরে রিটার্ন দেয় মাত্র 28,000 কোম্পানি। আবার এদের প্রায় 12,000-ই জমা দিয়েছে ভুয়া অডিট রিপোর্ট। এর কারণ অনুসন্ধানে বেশ কিছু কোম্পানিকে তদন্তের আওতায় আনছেন গোয়েন্দারা। পরে করা হবে মামলা। এনবিআর-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমি ধরুন আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাই, আমি যদি কমপ্লায়েন্ট থাকি, আমার ট্যাক্স ফাইল যদি ঠিক থাকে, তখন কিন্তু ব্যাংকেরও অনেক সুবিধা হয় যে আমাকে সহায়তা করতে। যেমন এবার করোনা কালে একটা সমস্যা যেটা হয়েছে যে অনেকজনের ট্যাক্স ফাইল ছিল না, তা কিন্তু ওনারা ব্যবসা করেছিলেন। যখন ব্যাংকের কাছে আছে, ব্যাংক বলছে যে তুমি যে ট্যাক্স দিয়েছো তুমি আমাকে দেখাও। এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম গড়ে তুলছে হিসাববিদদের সংগঠন ICAB। এটি ব্যবহারে চলতি মাসেই হতে পারে চুক্তি। ICAB নেতারা বলছেন অনুমোদিত প্রতিটি অডিট রিপোর্টে থাকবে একটি বিশেষ নম্বর, যা দিয়ে অনলাইনে নিশ্চিত হওয়া যাবে রিপোর্টটি ভুয়া কিনা। ফলস রিপোর্ট বা যেটা ফেক রিপোর্ট যাতে রেজিস্টার্ড জনস্ট কোম্পানি বা এনবিআর বা অন্য কোনো ব্যাংক অন্য জায়গায় যাতে জমা না দিতে পারে, তাহলে যেই ডকুমেন্টটা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাইন করে সেটা যে জেনুইন, তার ইউজাররা কেমনে বুঝবে রেজিস্টার্ড জনস্ট কোম্পানি বা এনবিআর, এটারই একটা কোডিং সিস্টেম করে দেবে। এনবিআর কর্মকর্তারা জানান এসব পদক্ষেপে চলতি অর্থ বছরই রাজস্ব বাড়বে অন্তত 500 কোটি টাকা, নিবন্ধন ছাড়াবে লাখের বেশি। দেশের 90% কোম্পানি কোনো না কোনোভাবে আয়কর আইন অমান্য করে অপরাধ করছে। সম্প্রতি এসব কোম্পানিকে চিহ্নিত করেছে এনবিআর। কর্মকর্তারা বলছেন আগামী মাস থেকে এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে একটি বিষয়ে তারা এখনও সিদ্ধান্তহীনতায়, সেটি হলো এসব কোম্পানির অতীত অপরাধের বিচার হবে কি হবে না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5.5 কোটি টাকা খরচ হলেও রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের পার্ক ও মাঠের দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। কাজ শেষ না করেই পুরো টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। তবে সিটি কর্পোরেশন বলছে যতটুকু কাজ হয়েছে ততটুকুরই বিল দেওয়া হয়েছে। মোহাম্মদপুর তাজমহল রোডের মিনার মসজিদের পাশেই পার্ক ও মাঠের কাজের জন্য প্রায় 5.5 কোটি টাকার বাজেট নিয়ে কাজে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
শুধু পার্কের জন্য বরাদ্দ 3,33 লাখ টাকা। পানির ফোয়ারা, তার মাঝে ব্রিজ, ফুল বাগান, বসার জন্য দৃষ্টিনন্দন বেঞ্চ, পাবলিক টয়লেট, শিশুদের জন্য প্লেগ্রাউন্ড এবং বয়স্কদের বিশ্রাম কক্ষ সবই ছিল প্রকল্পের নকশায়। আর মাঠের জন্য বরাদ্দ 1,68 লাখ টাকা। নকশা অনুযায়ী মাঠের চারিদিকে হাঁটার রাস্তা, তার পাশে সাইকেল লেন, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট, মাঠ জুড়ে সবুজ ঘাস লাগানোর কথা। নকশা অনুযায়ী কিছু কাজ শুরু হলেও শেষ হয়নি, তাই পাবলিক টয়লেট, সিসি ক্যামেরা, গার্ডেন লাইট বা সাইকেল লেন কোনো কিছুই কাজে আসছে না। ফোয়ারা, এখানে প্লেগ্রাউন্ড সব ওইগুলো কিন্তু হইল না, হয়তো অর্ধেক ফোয়ারা অর্ধেক ইনকমপ্লিট, এইসব তো রয়ে গেছে। কাজটা হঠাৎ করেই থেমে গিয়েছে, কাজটা কেউ করছে না অথবা কেউ দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, আর পরিচ্ছন্নতাও তো নাই। পার্কের পাশে মাদ্রাসার রান্নাঘর নিয়ে সাবেক সাংসদ হাজী মকবুল ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম রতনের দ্বন্দ্বে কাজ সম্পন্ন করা যায়নি বলে দাবি বর্তমান কাউন্সিলরের। সংসদ সদস্য আল্লাহ মকবুল হোসেন সাহেব, উনি তো মারা গেছেন, উনি বলতেছে যে এটা মসজিদের নামে অ্যালটমেন্ট সবকিছু, আর আমাদের সাবেক কমিশনার সাহেব নুরুল ইসলাম রতন সাহেব, সে বলতেছে এটা অবৈধ। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, এই মোটামুটি ভাবে ঝগড়াঝাটি, মারামারি, মিছিল এগুলিও হয়েছে। সিটি কর্পোরেশনের দাবি, স্থানীয় নেতাদের কারণে 26,87,000 টাকার মালামাল নষ্ট হয়েছে। এটা হচ্ছে খুবই একটা কঠিন জিনিস হয় যে আপনার যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে একবার যখন একটা টাকা খরচ করা হয়, দ্বিতীয়বার তো কন্ট্রাক্টরকে দিয়ে যখন আমরা আবার করতে যাব, তাহলে তো সে টাকা ক্লেম করবে। এখানে প্রজেক্টের আপনার যে বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী কাজ হয়। এখন যে আপনি টোটাল বাজেটে যে ওখানে কাজে আমার হয়তো লাগে নাই দেখে আমরা খরচ করিনি। প্রকল্পের পরামর্শক নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, মেয়র চাইলেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব। সিটি কর্পোরেশনের মাঠের অংশটুকুর ঠিকাদারকে অবমুক্ত করলেও পার্কের ঠিকাদারকে তার আংশিক কাজের জন্য ধরে রেখে প্রকল্পটি এই মুহূর্তে স্থবির অবস্থায় রেখেছে। ইতিমধ্যে মেয়রের সাথে এই বিষয়ে কথা হয়েছে। আমরা আশা করছি মেয়রের সুযোগ্য নেতৃত্বে যথোপযুক্ত আলোর মুখ দ্রুততম সময় দেখবে। 5.5 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের এমন দুর্দশায় নাখোশ এলাকাবাসী। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিমানবন্দরে যেন শুরু হয়েছে স্বর্ণ আনার উৎসব। করোনা সংকট কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর শাহ আমানত বিমানবন্দর দিয়ে বৈধ অবৈধ পথে আসছে স্বর্ণ। এই মাসেই 3 ধাপে চোরাই স্বর্ণ জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এর বাইরে ঘোষণা দিয়েও আনা হচ্ছে বিপুল পরিমাণ স্বর্ণ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে দুবাই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলে সপ্তাহে 3টি। গেল 15 দিনে বিমানের এসব ফ্লাইট থেকেই উদ্ধার হয়েছে অবৈধভাবে আনা 252টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকার বেশি। গোয়েন্দা সংস্থা বলছে, দেশের বাজারে মূল্য বৃদ্ধি এবং আসছে শীতে বিয়ের মৌসুম সামনে রেখে সক্রিয় স্বর্ণ চোরাচালান চক্র। বাংলাদেশ ও পার্শ্ববর্তী বেশ কটি দেশের চাহিদার যোগান দিতেও বেড়েছে চোরাচালান। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরের চেয়ে চট্টগ্রামের এই রুট বেশি নিরাপদ বলেও ভাবছে চোরাকারবারীরা। জোরদার তদারকি এবং তৎপরতা আর অব্যাহত থাকবে, যাতে এই রকম স্বর্ণের চোরাচালানের মাধ্যমে দেশের রাজস্ব হানি করে স্বর্ণের উচ্চ মূল্যের সুবিধাটা নিয়ে বাংলাদেশের বাজারে যাতে স্বর্ণ না ঢুকতে পারে। তবে শুল্ক কর্মকর্তারা বলছেন, চোরাই পথে করা নজরদারির কারণে দুবাই থেকে বৈধভাবে স্বর্ণ আনার প্রবণতা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। চলতি মাসের 15 দিনে এই রুটে বৈধভাবে এসেছে 484টি স্বর্ণের বার। দেশে দাম বাড়ায় বিদেশ ফেরতরা ঘোষণা দিয়ে স্বর্ণ আনতে উৎসাহিত হচ্ছেন বলেও মনে করছেন কাস্টম কর্মকর্তারা। সে 234 গ্রাম পর্যন্ত শুল্ক ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবে। তাহলে কিন্তু একটা বারে ধরেন প্রায় 116 বা 17 গ্রাম থাকে, তাহলে অনেকে কিন্তু ম্যাক্সিমাম 2টা বার সে শুল্ক ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবে। এবং হচ্ছে যে আপনার এটা অনেকে 2টা একটা করে ট্যাক্স দিয়ে নিয়ে আসছে, এবং এতে আপনারা এটা প্রতিমান হবে যে সরকারের রাজস্ব বাড়তিছে। চট্টগ্রাম কাস্টমের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি 160টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনার মধ্যেও বিশেষ শিশুদের সুস্থ রাখতে ভিন্ন রকম যুদ্ধে নেমেছে চট্টগ্রামের নিষ্পাপ অটিজম স্কুল। এমন ক্রান্তিকালে তারা অনলাইনের মাধ্যমে বিশেষ ক্লাস নেওয়া থেকে শুরু করে অভিভাবকদের কাছে পৌঁছে দিয়েছেন ত্রাণ ও আর্থিক সহায়তা। 2010 সালে হাতে গোনা কয়েকজন বিশেষ শিশু নিয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় যাত্রা শুরু করে নিষ্পাপ অটিজম স্কুল। প্রতিষ্ঠার পর থেকে
স্কুলের নিয়মমাফিকই চলছিল সবকিছু, কিন্তু করোনার প্রকোপ শুরু হয় স্কুল কর্তৃপক্ষের নতুন রকমের যুদ্ধ। বাসায় থাকতে থাকতে প্রতিনিয়ত অতিষ্ঠ হয়ে ওঠে এসব শিশু। তাই তাদের অভিভাবকরা প্রতিনিয়ত শিশুদের নানা সমস্যার কথা জানাতে থাকে স্কুল কর্তৃপক্ষকে। বিশেষ শিশুটা কিন্তু এইটা বুঝছে না যে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, এগুলো কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। অভিভাবকদের এমন অসহায়ত্ব দেখে করোনার মাঝেই অনলাইনে ক্লাস নেওয়া সহ নানা রকম পরামর্শ দিতে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। অনলাইনে শেখানো হয়েছে নানা শিল্পকর্ম। অনলাইনে ক্লাস করাচ্ছে, মানে সচেতনভাবে থাকার জন্য ফোন করে খবর নেই, মানে এগুলা টিচাররা আমাদেরকে ম্যাডামেরা করে আর কি। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরিবারকে দেয়া হয়েছে নানা ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা। আসলে আমরা শুধু অটিজম বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তা নয়, যে বাচ্চাগুলো সুবিধা বঞ্চিত পরিবারের, তাদেরকে আমরা কিন্তু পারিবারিকভাবে চাল ডাল যে সামগ্রী দিয়ে আমরা সহায়তা করেছি, প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক সহায়তা করেছি। এই বিশেষ শিশুদের বোঝা হিসেবে না ভেবে তাদের পাশে দাঁড়ালে একদিন তারাও সমাজকে চমকে দেওয়ার মতো কিছু করে দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ ৭.৫ বছর ধরে কোমায় হাসন রাজার বংশধর কর্নেল দেওয়ান মোহাম্মদ তাসওয়ার রাজা। রাষ্ট্রের প্রতি তার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ কোমায় থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে অবসরে গেলেন সেনাবাহিনীর এই চৌকস কর্মকর্তা। দেওয়ান মোহাম্মদ তাসওয়ার রাজা ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে কমিশন প্রাপ্ত হন। ৩১ বছরের দীর্ঘ কর্মজীবনে কাজ করেছেন গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ছিলেন চৌকস সেনা কর্মকর্তা, কিন্তু ২০১৩ সালের ১১ মার্চ কার্ডিয়াক অ্যাটাকের কারণে ব্রেন সেলের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কোমায় চলে যান তিনি। তখন থেকেই চিকিৎসাধীন ঢাকার সিএমএইচে। কর্নেল তাসওয়ার হাসন রাজার চতুর্থ বংশধর। রাষ্ট্রের প্রতি তার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ অবসরে যাওয়ার আগে দেওয়া হয় পদোন্নতি। ১২ অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল থেকে পদোন্নতি পেয়ে কর্নেল হন দেওয়ান মোহাম্মদ তাসওয়ার রাজা। একটা মানুষকে, একটা পেশেন্টকে নিয়ে 7 বছর চলা, এটা তো মনে করেন আমি ছাড়া আর কেউ বুঝবে না। হ্যাঁ, আমি জাস্ট 7টা বছর আমি জাস্ট স্ট্রাগল করা, এরকম একটা পেশেন্ট নিয়ে চলা, তারপরে বাচ্চাদের মানুষ করা। তো এটা মনে করেন সিএমএইচ প্লাস অফিস প্লাস বন্ধুবান্ধবের যে সাপোর্ট যেটা ছিল, এটা আর্মিতে বলেই সম্ভব, হয়তো অন্য কোথাও হলে আমি পারতাম না। বিদেশে নিয়েও করা হয়েছে তার চিকিৎসা, তবে হয়নি তেমন কোনো উন্নতি। চিকিৎসকরা বলছেন ব্রেনের সেল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। ওর হার্ট ফিরে আসছে কিন্তু ব্রেন ফিরে আসে নাই ওইভাবে। তার মানে ওর এই পুরো প্রক্রিয়ার সময় ওর ব্রেনের সার্কুলেশনটা 5 মিনিটের অতিরিক্ত ছিল, কিন্তু 15 মিনিটের কম ছিল। এই জন্য ওর ব্রেনের নিচের অংশগুলি ভালো আছে, কিন্তু বাইরের যে অংশগুলি আমাদের চিন্তা চেতনার সাথে জড়িত, সেই এরিয়াগুলি ভালো, সেলগুলি ভালো করে ফেরত আসে নাই। স্বপ্ন ছিল 100 দেশ ভ্রমণের, কিন্তু অসুস্থতার কারণে তার স্বপ্ন এখন বন্দী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের ৩১৪ নম্বর ক্যাবিনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে ৬,০০০-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত ৪ লাখ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে ৮৫০ মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ২,২২,০০০। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৫,০০০-এর বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৮৩৩ জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ১,১১,০০০-এর বেশি। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে ৬০,০০০-এর বেশি মানুষের দেহে। ব্রাজিলে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৭৩৪ জনের। নতুন ২৯,০০০ রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে রাজধানীর প্যারিস সহ বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে সরকার। থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজপথে নেমেছেন রাজতন্ত্র বিরোধীরা। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাঁচি পোসং জেলায় সমাবেশ করছেন বিক্ষুব্ধরা। এই সময় ঘটনাস্থল ঘিরে রাখা দাঙ্গা পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর আটক হয়েছেন বেশ কয়েকজন। থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভের শুরু জুলাই মাসে। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ বড় আকার ধারণ করে আগস্টে। এর ধারাবাহিকতায় গত শনিবার সবচেয়ে বড় জমায়েত হয় রাজধানী ব্যাংককে। যোগ দেয় ১৮,০০০ মানুষ। প্রধানমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দাবি উঠতে থাকে রাজক্ষমতা পুনর্গঠনের। থাইল্যান্ডের আইন অনুযায়ী রাজতন্ত্রের সমালোচনা শাস্তিযোগ্য অপরাধ। বুধবার রাজদম্পতি বৌদ্ধ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি অবস্থার ঘোষণা আসে। তাতে বলা হয়, বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা তৈরি করছে এবং জনগণের শান্তি নষ্ট করছে। জরুরি অবস্থা জারি করায় গণজমায়েত নিষিদ্ধের পাশাপাশি গণমাধ্যমের ওপরও খবর প্রকাশে বিধিনিষেধ জারি হচ্ছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো খবর প্রকাশ করতে পারবে না গণমাধ্যম। বৃহস্পতিবার সকালে জরুরি অবস্থা কার্যকর হওয়ার পরপরই থাই দাঙ্গা পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। রয়টার্স জানিয়েছে, কিছু বিক্ষোভকারী অস্থায়ী ব্যারিকেড ব্যবহার করে প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু তাদের পিছু হটতে বাধ্য করে পুলিশ। এ সময় আটক হন সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া 3 নেতা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মান কাপে প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দুরেনকে 3-0 গোলে হারিয়েছে বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন ফরওয়ার্ড এরিক ম্যাক্সিম। আলিয়াঞ্জ অ্যারেনায় অপ্রতিরোধ্য বায়ার্ন অপেক্ষাকৃত দুর্বল এফসি দুরেনের বিপক্ষে বিশ্রামে ছিলেন লেভানডস্কি, নয়ার। ফ্রন্টলাইনে কোচ হ্যান্সি ফ্লিকের ভরসা চুপো-মোটিং আস্থার প্রতিদানও দিয়েছেন। 24 মিনিটে ডেডলক ভাঙেন ক্যামেরুন ফরওয়ার্ড। 35 মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান থমাস মুলার। বিরতির পর আরও অদম্য বায়ার্ন 75 মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন চুপো-মোটিং। শেষ পর্যন্ত পরিবর্তন আসেনি স্কোর লাইনে। বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশকে 42 রানে হারিয়েছে তামিম একাদশ। আগে ব্যাট করে মাহাদির ঝোড়ো 50-তে 9 উইকেটে 221 রান তোলে তামিমের দল। জবাবে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরির পরও 179 রানে গুটিয়েছে নাজমুল একাদশ। 4 উইকেট নেন শরীফুল, মুস্তাফিজের শিকার 3 উইকেট। টার্গেট 222, তার মধ্যে 14 রানে নেই 2 টপ অর্ডার। সিমের উপর বল পড়লেই নিচ্ছে তীক্ষ্ণ বাঁক। আর ড্র কন্ডিশনে টানা তোপ মুস্তাফিজ সাইফুদ্দিনের। বৃষ্টি ভেজা সন্ধ্যায় সঠিক পথেই হেঁটেছেন সৌম্য। 47 বলে 9 রান, সময়ের দাবি। উইকেটের ধরন বুঝে ফেলে তারপর নিয়েছেন বিদায়। সৌম্যের এই ইনিংস যেন আসরে সব টপ অর্ডার ব্যাটসম্যানের প্রতিচ্ছবি। খোলসে ঢুকলে জানা নেই আক্রমণের মন্ত্র, আক্রমণে গেলে জানা নেই ফেরার পথ। ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আরেকবার নিজের জাত চেনালেন মুশফিকুর রহিম। লোয়ার অর্ডার সাথে নিয়ে তার লড়াই শুধু ব্যবধান কমায়নি, দিয়েছে চ্যালেঞ্জ জয়ের মন্ত্র, আত্মবিশ্বাসের রসদ বাকি সবাইকে। দিনের শুরুতেও অভিন্ন কিছু করে দেখাতে পারেনি তামিমের দল। তাসকিন আলমিন মুগ্ধতে চমকে গেছে তামিমের দলের টপ অর্ডার। মিথুন বিজয়ের জন্য শিক্ষণীয় হতে পারে দীপুর ইনিংস, তবে সেটাও থেমেছে পরিণত হবার আগে। আকবর, মুসাদ্দেক, সাইফুদ্দিনের অ্যাডভেঞ্চার পর্ব শেষ হয়েছে চোখের পলকে। শটের ধরনে প্রশ্ন উঠতেই পারে, নিজস্ব জব ডেসক্রিপশন সম্পর্কে ঠিক কতটা জেনে মাঠে নেমেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। প্রথম 2 ম্যাচের পর প্রশ্ন উঠেছিল ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে। তাতে ঢাল হিসেবে এসেছিল উইকেট, অনভ্যস্ততা আর কন্ডিশন। কিন্তু তৃতীয় ম্যাচের পর সেই কারণগুলো আর জোরালো দেখাচ্ছে না। দুর্ধর্ষ কোনো স্পেল নয়, অনেকটা বাজে শট খেলেই উইকেট ছুঁড়ে এসেছেন তামিমেরা। ব্যর্থতার দিনে কঠিন কারণ দর্শানো, হতাশার মাঝে আপাতত স্বস্তি এই হঠাৎ বৃষ্টি। উঁচু তলার ব্যর্থতা মুছে দিতে অবিশ্বাস্য লড়াই নয় নামা মাহাদি হাসানের। 57 বলে তার 82 রানের ইনিংস মুশফিকের প্রতিরোধ দিয়ে দিচ্ছে সব প্রশ্নের জবাব। কন্ডিশন, উইকেট অজুহাত মাত্র। টেকনিক আর অ্যাপ্রোচ ঠিক থাকলে জেতা সম্ভব যে কোনো চ্যালেঞ্জ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরোধী সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।